আমি রাহি, জোহের ইহসান রাহি। ফোন খুঁজে পেলাম, কিন্তু তাতে যা চার্জ আছে তাতে একটি মেসেজ পাঠানো যাবে শুধু, জলদি। ও মাই লাভ, ইটস মি, প্লিজ রিসিভ ইট, ডোন্ট ইগনোর। আমার নতুন অ্যাকাউন্ট থেকে রিং দিলাম, একবার, দুইবার, তিনবার, রিং বেজেই চলেছে। আমি অধীর হয়ে বসে। রিং কাটতেই দরজাতে কে যেন টোকা দিল। আমি সাড়া দিলাম না। আবার টোকা দিল, একটু ব্যস্ত হয়ে। ভাইজান, ভাইজান, জলদি উঠুন। না, ভালো লাগে না। আমি চুপ করে বসে রইলাম। বেটা জসিম, কাল তোকে শান্তি বাড়ি পাঠিয়ে দেব। এত করে বললাম আমাকে আজ ডাকবি না, তবু সে আমার কথা শুনল না। হঠাৎ জেমসের কণ্ঠ পেলাম। জসিম, তুমি জানো রাহি ওষুধ নিয়েছে, তবু তাকে ডাকাডাকি করছো কেন? জসিম, পাশের বাড়ির অ্যালিনা আপু এসেছিলেন। তিনার দাদু গুরুতর অসুস্থ, খুব একটা ভালো না। তিনি খুব অস্থির হয়ে আমাকে বললেন এখানে তার কেউ নেই বলে কাঁদতে কাঁদতে দ্রুত চলে গেলেন। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। জলদি দরজা খুলে বললাম, কে বলেছে সে একা? জেমস, চল, জলদি চল। জেমস, আমার ফোন নিতে ভুলে গেছি, গ্রুপে জানিয়ে দে যারা জেগে আছে তারা যেন জলদি অ্যালিনার বাড়ি পৌঁছায়, এটা আমার অর্ডার। আমরা পৌঁছাতেই আমাদের সংস্থার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাল। আমরা দ্রুত বাড়ির ওপর তলায় গিয়ে দেখি বৃদ্ধের অবস্থা যায়, চরম শ্বাসকষ্ট। এদিকে ইলিয়াস চলে এসেছে, জলদি অক্সিজেনের ব্যবস্থা করল। কি একটা ইঞ্জেকশন দিতেই দ্রুত শান্ত হয়ে গেল বৃদ্ধ। ইভাও এসে হাজির। ইলিয়াস ইভাকে বলল, অতিরিক্ত তামাক সেবন করতেন। এলিনা অশ্রুসিক্ত নয়নে আমাদের দিকে চেয়ে বলল, আমি কতবার বারণ করেছি, শুধু হেসেই উড়িয়ে দেন। আমি বললাম তাকে মাদকাসক্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে ভর্তি করে দে। সবাই চুপ। ইলিয়াস বলল, আজ সারা রাত ঘুমাবে, কাল অ্যাডমিট করলেই হবে। আমি একটু জোরেই বললাম, বাইরে গাড়ি থেমে আছে, যা বলছি তাই কর। আমি চাই না মিস্টার জোসেফ সুস্থ হয়ে আবার তামাক সেবন করুক। সবাই চুপ। ইভার ইশারা পেয়ে কয়জন জোসেফকে ট্রলিতে করে গাড়ির দিকে নিয়ে ছুটল। আমি বললাম, অ্যালিনা, আপনি তাদের সাথে যান, বাড়িতে বড় একটি তালা ঝুলিয়ে দিন। কিছুদিন আপনাকে ওইখানেই থাকতে হবে, আপনার প্রয়োজনীয় সব কিছু সেখানে পেয়ে যাবেন। আমি জেমসকে বললাম, জলদি চল, কাজ আছে। আমি আর জেমস যখন বাড়ি পৌঁছালাম তখন রাত 3টা। আমি জসিমকে বললাম, অনু খেয়েছে? জসিম বলল, অনেক আগে খেয়েছে। তিনি একটু আফসোস করছিলেন আপনাদের সাথে যেতে না পারায়, হয়তো এখন ঘুমিয়ে গেছে। আমি জেমসের দিকে চেয়ে বললাম, 4টে খেয়ে শুয়ে পড়। জেমস অবাক হয়ে বলল, তুই না বললি কি জরুরি কাজ আছে? আমি মুচকি হেসে বললাম, আছে তো, যা ঘুমাতে যা। আমিও চললুম বলে ঘরে ঢুকে দরজা ভিড়িয়ে দিলাম। ফোনের দিকে চেয়ে দেখি ফুল চার্জ। আমি শুতে যাব। 3:30। সে কি এখন ফ্রি আছে না ব্যস্ত আছে? দেখি না একবার ফোন করে। ল্যাপটপটা ওপেন করলাম, সঙ্গে সঙ্গে নতুন অ্যাকাউন্টে রিং। আমি রিসিভ করতেই সে বলল, এতবার রিং দিলাম, কোথায় পালিয়েছিলে? আমি তার দিকে চেয়ে আছি, খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছি। যত দেখি ততই ভালো লাগছে। আমার পিপাসার্ত নয়নের পিপাসা যেন মিটতেই চায় না। তার মুখে কোনো কথা নেই, সেও নিষ্পলক
আমার দিকে চেয়ে। এইভাবে কতক্ষণ পার হয়ে গেল জানি না। আমি তার দুই চোখের কোণে মুক্তোর মতো অশ্রুবিন্দু দেখতে পেলাম। আমি বললাম, প্রহি কেমন আছে? প্রভা আমার দিকে চেয়ে চোখের অশ্রু মুছতে মুছতে বলল, ভালো। আমি বললাম, কি হয়েছিল? সে বলল, মানসিক চাপ। আমি বললাম, কিসের? সে বলল, সে যে তোমার মা গো, সবসময় তোমাকে নিয়ে ভাবে। তুমি ঠিকভাবে খাচ্ছ কি না, ওষুধ নিচ্ছ কি না, কে তোমার পাশে আছে, সব সময় তোমার চিন্তায় সে ব্যস্ত। আমি বললাম, তার পড়াশোনা? সে বলল, ভালো। আমি আবার বললাম, ডাক্তার কি বলেছে? সে বলল, বাবার কাছে নিয়ে যেতে। আমি তার দিকে চেয়ে চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি কেমন আছো? সে বলল, যেমন দেখছো। তা ফোন দিয়ে কোথায় গিয়েছিলে? আর বলো না। আমাদের এক নতুন কর্মীর দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার কি কেউ নেই? আমি বললাম, থাকলে কি যেতাম? জানো, মেয়েটি তোমরা যেই বাড়িতে থাকতে সেই বাড়িতেই থাকে। প্রভা বলল, ও এলিনা। আমি অবাক হয়ে বললাম, তুমি তাকে চেনো? সে বলল, হ্যাঁ, খুব ভালো মেয়ে, একদম তোমার মতো। কারো বিপদ দেখলে স্থির থাকতে পারে না। আমি বললাম, বাদ দাও, এত রাতে কি তার গল্প করার জন্য বসে আছি? প্রভা একটু দুষ্টু হাসি দিল। আমি বললাম, বেশ মজা লাগছে, তাই না? তুমি যদি এখানে থাকতে। সে বলল, কি করতে? বলো বলো। আমি একটু হেসে বললাম, যা করেছিলাম তা তো ভুলে যাবার কথা নয়। হঠাৎ প্রভা তার মুখ চেপে ধরল। আমি হো হো করে হাসতে লাগলাম। তার চেহারা লজ্জায় লাল হয়ে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে বলল, নতুন বরবধূ আপ্যায়নের ব্যবস্থা করো। আমি অবাক হয়ে বললাম, মানে? সে বলল, তমাল এখন তোমার ভগ্নিপতি। বাঁধন আর তমাল আমাদের সাথে আসছে। আমি বললাম, কই, তমাল তো আমাকে কিছুই বলেনি। প্রভা যা, মুখ ফসকে বেরিয়ে গেল। তারা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু আমি সব বলে দিলাম। এখন আমি, ঠিক আছে, আমি কিছুই জানি না, কেমন? সে বলল, ঠিক আছে, কিন্তু জেনে গেলে তো